জি, এইবার আমরা তৃতীয় সেকশনে চলে আসছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক মানে প্রভাষক আছি তোমাদের সাথে। এখন আলাপ করব এই ব্রিটিশ শাসনের শুরুটা, মানে বেসিক্যালি আমরা তো দেখলাম যে 1858 সালে কি হয়েছে। 1858 সালে হচ্ছে ব্রিটিশ শাসন আমাদের এই অঞ্চলে আসছে, মানে স্পেশালি হচ্ছে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার শাসন, কোম্পানি শাসন না। তখন এই 1858 সালে তো আমরা দেখলাম অলরেডি যে ভারত শাসন আইনের মাধ্যমে কোম্পানি এখান থেকে চলে গেল এবং সেখানে ব্রিটিশ রাজ সিংহাসন ডিরেক্টলি আমাদেরকে শাসন করা শুরু করলো এবং শাসন করার জন্য সর্বোচ্চ পদ ভাইসরয় তৈরি হয় এবং ভাইসরয় ছিল ব্রিটিশ রানী বা সম্রাট, যে থাকবে সিংহাসনে তার হচ্ছে কি, তার হচ্ছে সর্বোচ্চ প্রতিনিধি। এবং 1861 সাল থেকে 1935 সাল পর্যন্ত তারা হচ্ছে বিভিন্ন ভারত মানে শাসন আইন প্রয়োগ করে এবং এর মাধ্যমে ভারতীয়দের কিছু সীমিত প্রতিনিধিত্ব দেওয়া হয়, যার মাধ্যমে আমরা দেখি যে এখানকার যে পলিটিক্যাল পার্টিগুলো অল ইন্ডিয়া কংগ্রেস, মুসলিম লীগ, এই প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তৈরি হওয়া শুরু করে। এবং এইখানটাতে আমরা একটা খুব পেইনফুল জায়গাতে যাব, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। এখানে কোশ্চেনগুলো ঠিক আগের মতো এমসিকিউ, যে কত সালে আপনার হচ্ছে তোমার হচ্ছে ভারত শাসন আইন হয় এবং কোন পোস্ট তৈরি হয়, ভাইসরয় পোস্ট তৈরি হয়। ভাইসরয় হচ্ছে বেসিক্যালি ব্রিটিশ সিংহাসনের সর্বোচ্চ ভারতীয় অঞ্চলের হচ্ছে প্রতিনিধি। এখন কথাটা হচ্ছে 1905 সালে একটা ঘটনা ঘটে। তখন ভাইসরয় ছিল লর্ড কার্জন। তা আমি বেসিক্যালি তাকে কার্জনই বলবো, কারণ লর্ড কার্জন আমার লর্ড না, সে আমার শোষণ করছে, সে আমার কাছে কার্জন। এই যে বেচারা কার্জন একটা কাজ করলো, কি করলো, ভারত এই যে দুঃখিত যে বাংলা, ওই যে আমরা পলাশির যে নাটকে সবকে প্রায় সময় শুনে থাকি, কি শুনে থাকি, যে বাংলা বিহার উড়িষ্যা, এই যে বৃহৎ বাংলা বা যেটাকে ইদানিংকালে অনেকে বলে গ্রেটার বেঙ্গল অথবা আনডিভাইডেড, যেটা ওই সময় বলে তো অবিভক্ত বাংলা বা আনডিভাইডেড বাংলা, সেই আনডিভাইডেড বাংলাটাকে তারা দুই ভাগে ভাগ করে। এখানে একটু মাথায় রাখতে হবে যে ফোর্ট উইলিয়াম দুর্গের কথা কিন্তু আমরা বলছিলাম, যে ফোর্ট উইলিয়াম দুর্গ যখন তৈরি হয় তখন হচ্ছে 3টা গ্রাম কিনে নেওয়া হয়। সেই 3টা গ্রামের নাম ছিল কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর। এই যে 3টা গ্রাম, এই 3টা গ্রাম নিয়ে যে শহর হয়, যেটাকে বর্তমান কলকাতা শহর, এই কলকাতা শহর থেকেই বেসিক্যালি হচ্ছে ভারতকে নিয়ন্ত্রণ করা হইতো। এখন 1905 সালে এই উত্তরাঞ্চলে যেহেতু কোনোভাবেই বিদ্রোহ থামানো যাচ্ছিল না, কোনো ফরম্যাটে তাদের বিদ্রোহ চলতেছিল, সো এই জায়গা থেকে হচ্ছে তারা বাংলাকে 2টা ভাগে ভাগ করে এবং একটা রাজধানী হয় কলকাতা। দেখো লাইনটা খেয়াল করো, বঙ্গ, আরেকটা রাজধানী কোথায়, আরেকটা রাজধানী হয় হচ্ছে ঢাকাতে। এই যে আমরা যে শহরে আছে, মানে আমি যে শহর থেকে তোমাদের জন্য এই শিক্ষামূলক কন্টেন্টটা বানাচ্ছি বা আমরা সবাই তো ঢাকাকে চিনি, সেটা হয় হচ্ছে একটা অংশের রাজধানী। এখানে খেয়াল করো লাইনটা, বঙ্গভঙ্গ মানে বঙ্গকে ভঙ্গ করা, মানে বাংলাকে ভাগ করে। এখন বাংলাকে ভাগ করার ফলে যে ঘটনাটা ঘটে, যদি আমি ধরি এইটা আমার বাংলা, হ্যাঁ, এই বাংলাকে আমি 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পূর্ব বাংলা, একটা হচ্ছে পশ্চিম বাংলা। এখন পূর্ব বাংলা ছিল মুসলিম সংখ্যাধিক্য, মানে এই আমাদের বর্তমান বাংলাদেশ। পশ্চিম বাংলা স্পেশালি হচ্ছে কলকাতা কেন্দ্রিক যে বাংলা, সেটা ছিল হিন্দু সংখ্যাধিক্য। তার মানে এইখানে একটা হিন্দু মুসলিম বিভেদ তৈরি হয়, যে হিন্দুদের জন্য একটা বাংলা, আবার হচ্ছে মুসলমানদের জন্য আরেকটা বাংলা। মানে এই বঙ্গভঙ্গ যে 1905 সালে কার্জন সাহেব কিন্তু একটা যুক্তি দেয় যে এই বড় অঞ্চলকে সুন্দরভাবে ভাগ করার জন্য এই প্রশাসনিক কারণে এই ভাগটা খুব জরুরি। এখন এখানে কি ঘটে, যেটা সেটা বললামই যে হিন্দু মুসলিম বিভেদ তৈরি হয়, কিন্তু এই বাংলাকে ভেঙে ফেলাটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক বাংলার খুব একটা পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই, কলকাতার তৎকালীন এলিট যারা ছিল এবং স্বয়ং রবীন্দ্রনাথ, হ্যাঁ, তাদের জমিদারি ছিল কিন্তু পশ্চিম বাংলা বা ওই বাংলায় না, তাদের জমিদারি ছিল কুষ্টিয়াতে, মানে এই পূর্ব বাংলাতে। সো এই জায়গা থেকে একটা আন্দোলন তৈরি হয়, সে আন্দোলনের নাম ছিল স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনটা বোঝার আগে একটু বুঝতে হবে, যেহেতু 1905, তার মানে হচ্ছে 1757 থেকে শুরু করে
প্রায় 150 বছর ব্রিটিশদের অধীনে আছে, এবং ব্রিটিশরা হচ্ছে আমাদের এই অঞ্চল থেকে তাদের দেশে কাঁচামাল নিয়ে যেত, যেমন ধর তুলা নিয়ে যেত, তারা কলে বা মিলে কাপড় বানায়, কাপড়টা আমাদের এখানে বিক্রি করতো। স্বদেশী আন্দোলন যেটা বলার চেষ্টা করে যে না, ইংরেজ তোমার বিদেশি তোমার তৈরি করা পণ্য আমি ব্যবহার করব না, আমি আমার তৈরি করব, স্বদেশের পণ্য আমি ব্যবহার করব, তোমার দেশ থেকে আসা পণ্য আমি ব্যবহার করব না। এই স্বদেশী আন্দোলন এবং তৎকালীন কিছু বিপ্লবী কর্মকাণ্ডের কারণে যেটা ঘটে যে মাত্র 6 বছরের ভিতরে এই বঙ্গভঙ্গটা ক্যান্সেল হয়ে যায়। মানে এই যে বাংলাকে 2 ভাগ করা হয়েছিল, সেই 2 ভাগ করাটা আসলে ধোপে টিকলো না, আবার সেই যুক্তবঙ্গে ফিরে যায়। এবং যুক্তবঙ্গে যখন ফিরে যায় তখন একটা প্রভাব রয়ে যায়, এই যে হিন্দু মুসলমানের যে বিভেদটা তৈরি হয়েছে সেই বিভেদটা থেকে যায়। কারণ মুসলমানরা মনে করা শুরু করে যে এই পশ্চিম বাংলার উন্নতির জন্য নতুন রাজধানী ঢাকাকে ভালোভাবে নিচ্ছে না কলকাতা। মানে একটা হিন্দু মুসলমানের রাজনৈতিক বিভেদ হচ্ছে গেঁথে যায়, মানে বাংলা যুক্ত হয়ে যায় কিন্তু বিভাজনটা একটা মানসিক জায়গাতে থেকেই যায়। এবং এইখান থেকে ঢাকায় জন্ম নেয় মুসলিম লীগ। মানে তখন পর্যন্ত কিন্তু শুধু গুরুত্বপূর্ণ দল ছিল কংগ্রেস, কিন্তু এখন মুসলিম লীগ সামনে চলে আসে। এবং এইখানে আমাদের মাথায় রাখতে হবে 1905 সালে হয় বঙ্গভঙ্গ, এবং ঠিক তার 6 বছরের পরে হয় বঙ্গভঙ্গ রদ, মানে বঙ্গভঙ্গ ক্যান্সেল আউট। এখন হচ্ছে এই সময়টার পরে এই বঙ্গভঙ্গ ক্যান্সেল আউট করার পরেও, মানে রদ করার পরেও আসলে এইখানে আন্দোলন থামানো যায় না। ওই যে মোগলাতর হয়তো বিদ্রোহের নগরী বা বুগলাকপুর বলে নাই, কারণ হচ্ছে এইখানে পরবর্তীতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সম্পূর্ণ ভারতবর্ষে এবং এখানেও একটা আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। খেয়াল করো, অসহযোগ মানে সহযোগিতা করা হবে না, ঠিক আছে, মানে ব্রিটিশদেরকে আমরা সহযোগিতা করব না, পারলে তুমি আমার শাসন করো। এই আন্দোলনের নেতৃত্ব দেয় হচ্ছে মহাত্মা গান্ধী বা গান্ধী। এখন গান্ধী যখন দেয় ওই সময়টা আবার হচ্ছে ওয়ার্ল্ডের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল। সেই ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ ঘটনাটা কি? ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ চলমান বা প্রায় শেষের দিকে। সেই জায়গাতে ব্রিটিশরা ছিল 2টা ভাগে, মানে ব্রিটিশরা যুদ্ধ করতেছিল তৎকালীন অটোম্যান এম্পায়ার বা স্প্যানীয় খিলাফত বা এই তুরস্ক, মানে ওই সময়কার তুরস্কের অ্যাগেনিস্টে। তুরস্কের অটোম্যান এম্পায়ার বা উসমানীয় খিলাফতের যে প্রধান তাকে বলা হতো আমিরুল মুমিনিন, এই অর্থে তাকে মনে করা হইতো মুমিন বা মুসলিমদের নেতা। এখন ব্রিটিশরা যদি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করে, সেখানে মুসলমানরা যদি যুদ্ধ করে, এবং তাহলে কি দাঁড়াচ্ছে যে মুসলমানরা মুসলমানদের নেতার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই জায়গা থেকে তুরস্কের সেই খলিফা বা অটোম্যান যে এম্পায়ার অথবা উসমানীয় খিলাফতের যে তৎকালীন প্রতিনিধি, তার সমর্থনে এখানে আরেকটা আন্দোলন চলে আসে যার নাম হচ্ছে খিলাফত আন্দোলন। মজার ব্যাপার হচ্ছে এই খিলাফত আন্দোলন হচ্ছে এইবার, এবং সাথে কিন্তু চলছে অসহযোগ আন্দোলন, মানে 2 আন্দোলন হচ্ছে আবার ব্রিটিশদেরকে বিরোধিতা করার জন্য হিন্দু মুসলমানকে একসাথে নিয়ে আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন তুরস্কর মানে অটোমান এম্পায়ার বা উসমানীয় খিলাফতের পতন ঘটে, এবং সেখানে কামাল আতাতুর্ক বা কামাল পাশা, আতাতুর্ক মানে হচ্ছে তুর্কি জাতির পিতা, এই যে আতাতুর্ক সাহেবের নেতৃত্বে যখন ওসমানীয় খিলাফত ফাইনালি ধ্বংস হয়ে সেখানে তুরস্ক একটা খিলাফতের স্থানে একটা হচ্ছে প্রজাতন্ত্র হিসাবে নিজেকে এস্টাবলিশমেন্ট করে, তখন পৃথিবী থেকে হচ্ছে খিলাফত বা এই যে মুসলমানদের একটা একক নেতৃত্বের জায়গাটা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যায়। তার মানে এইখানে আর খিলাফত আন্দোলনটা টিকে রইল না। এর পরবর্তীতে 1921 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু এতদিন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। আমাদের এখানে কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা ব্রিটিশদের আগে ছিল সেটা ছিল এখানে যে ফার্সি শেখানো হইতো, মানে মাদ্রাসা ভিত্তিক বা টোল ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কিন্তু এইখানে ব্রিটিশ আগমনের সাথে সাথে পরবর্তীতে যখন ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে কলকাতায় যেমন ফোর্ট উইলিয়াম কলেজ আরও যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, এমন কোনো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে এই পূর্ববঙ্গে ছিল না। তো পূর্ববঙ্গে তখন হচ্ছে 1921 সালে সলিমুল্লাহ খান, মানে এখানকার নবাব সলিমুল্লাহ খানের কি
সলিমুল্লাহ খানের হচ্ছে একান্ত পৃষ্ঠপোষকতা এবং প্রচেষ্টায় এখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, যে বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো চান্স পাও নাই বা পেলেও পেতে পারো পরবর্তীতে, সেটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1947, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে 1947 সালে মাউন্ট ব্যাটেনের পরিকল্পনায় ব্রিটিশরা সিদ্ধান্ত নেয়, মানে বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা বুঝতে পারে যে এই অঞ্চলকে অধীন করে রাখা সম্ভব না, একে ছেড়ে দিতেই হবে। তখন মাউন্ট ব্যাটেনকে পাঠানো হয় এবং মাউন্ট ব্যাটেন বেসিক্যালি এই অঞ্চলে দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার পিছনে মত দেন এবং দুটি রাষ্ট্র বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তৈরি হয়। একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ভারত। এবং এর মাধ্যমে প্রায় 190 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তাহলে এইখান থেকে আমরা যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গভঙ্গ, এরপরে দেখতে পাচ্ছি অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়, এবং এইখানে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে একটা রাজনৈতিক দল মুসলিম লীগের জন্মটা। এটা আমরা বেসিক্যালি আমরা দেখলাম যে ব্রিটিশ শাসনের এই সময়টাতে বেসিক্যালি হচ্ছে এই অঞ্চলের ইতিহাসটা কেমন ছিল বা কী ঘটছিল। এখন আমরা দেখি এই যে অধ্যায়টা আমরা পড়লাম, সেই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য কী হতে পারে। লেটস গো ফর দ্যাট। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কত সালে কার নেতৃত্বে বঙ্গভঙ্গ রদ হয়। আমরা কিন্তু দেখছি যে কার্জন হচ্ছে 1905 সালে কি করছে, কার্জন হচ্ছে 1905 সালে সে বঙ্গভঙ্গ করছে, কিন্তু এই বঙ্গভঙ্গটাকে আবার ক্যান্সেল করে একত্রিত করছে কে? একত্রিত করছে হচ্ছে হার্ডিন্স। আমি লর্ড উচ্চারণ করছি না। এই যে হার্ডিন্স সাহেব কত সালে, ঠিক 6 বছর পরে 1911 সালে এবং হার্ডিন্সের নামে কিন্তু আমাদের একটা বিখ্যাত রেল ব্রিজ আছে যেটাকে আমরা বলি হার্ডিন্স ব্রিজ, যেটা এখনও কিন্তু এখানে হচ্ছে রেল চলাচল করে। এইটা বেসিক্যালি হচ্ছে 1911 সালে হার্ডিন্স সাহেব হচ্ছে বঙ্গভঙ্গ রদ করে। এবং তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের রাজধানী কিন্তু আর কলকাতায় থাকে না, সেটা কলকাতা থেকে পরবর্তীতে দিল্লিতে শিফট করে। হ্যাঁ, তার মাধ্যমে আমরা এই আলোচনায় এই কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ঔপনিবেশিক মানে ব্রিটিশদের শাসন মানে রানীর অধীনে যে ভারতের শাসনের যে প্রায় 90 বছর এই কী ঘটনা ঘটছিল এবং কেন ঘটছিল এবং এখান থেকে কী গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেটা আমরা দেখলাম। এবং এখান থেকে এইটুকু বলি যে তোমরা এখান থেকে আশা করি প্রশ্ন কমন পাবা এবং আরও বিস্তারিত টু দি পয়েন্টে তথ্য জানার জন্য তোমরা যেহেতু অলরেডি কোর্সে আছো, এই যে তোমাদের যে শিটটা আমরা প্রোভাইড করছি শিটটা দেখতে পারো, সেখানেও আরও অনেক ধরনের তথ্য দেওয়া আছে। আমরা আশা করি তোমরা এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে সে প্রশ্নের একদম সঠিক উত্তরটি করতে পারবে। আজকের এই সেকশনের আলোচনাটা এই পর্যন্তই। পাশ করি সাথে থাকো, পাশ করি অ্যান্টিবায়োটিক এনে দেবে তোমাকে তোমার পছন্দের কলেজের পছন্দের সাবজেক্ট অথবা পছন্দের বিশ্ববিদ্যালয় পছন্দের সাবজেক্ট। সবাইকে ধন্যবাদ।